বুঝতে পারছি। তা আমাদের সাথে থাকেন না? দুপুরে একসাথে খাওয়া যাবে। না ভাই, এখন থাকা যাবে না, তবে দাওয়াত যখন দিয়েছেন তখন রাতে আসবো। রাতে এসে ডিনার করব আর আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যাব। কথাগুলো বলে সারার দিকে তাকিয়ে সুমন বলে উঠল, ভাবি, আপনার হাতে কি হয়েছে? না না ভাইয়া, খুবই সামান্য। কিন্তু কাটলো কিভাবে? পাশ থেকে জিসান উত্তর দিল, ঘুরতে গিয়ে একটা কাঁটাওয়ালা গাছে আঁচড় লেগেছে। ও আচ্ছা। ভাই তাহলে আপনারা থাকেন, আমাকে যেতে হবে। এখনই চলে যাবেন? হ্যাঁ। রাতে আসবেন কিন্তু। জিসানদের থেকে বিদায় নিয়ে সুমন চলে গেল। সুমন চলে যেতেই জিসানকে উদ্দেশ্য করে সারা বলল, সুমন ভাই আসলে খুব ভালো হবে, আড্ডা দিলে কিছুটা ভাল লাগবে। তাছাড়া এখানে খুব বোর হচ্ছি, কিছুই ভালো লাগছে না আমার। আজকের রাতটা একটু কষ্ট করে থাকো, সকালেই তো আমরা চলে যাচ্ছি। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? রাতটা সুমন ভাইয়ের আত্মীয়ের বাসায় থাকলে হয় না? না, হয় না। কেন? কারণ তারা সুমনের আত্মীয়, আমাদের না। তাছাড়া সুমন শুধুমাত্র আমার কলিগ, আর কিছু না। এখানে আমাদের রুম আছে, নিজেদের স্বাধীন মতো থাকতে পারবো, যা ইচ্ছা করতে পারবো। এটা রেখে আমরা অন্যের বাড়িতে কেন থাকতে যাব? তুমি ঠিকই বলেছ, আসলে একটু ভয় করছে তো তাই বলে ফেলছি। রুমে চলো, গোসল করতে হবে, দুপুর হয়ে গেছে প্রায়। আচ্ছা চলো। জিসান আর সারা নিজেদের রুমে চলে এলো। অতঃপর দুজন গোসল করে দুপুরে খাবার খেতে গেল। খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে জিসান মনে মনে বলতে লাগলো, এখন একটু ঘুমানো দরকার। সকাল থেকে নানা রকম দুশ্চিন্তার মধ্যে দিয়ে যেতে হয়েছে, খুবই ক্লান্ত লাগছে এখন। সারাকেও ঘুমোতে বলে জিসান ঘুমিয়ে গেল। বিকেল থেকে সারার মনটা খুব ভালো, কোনো রকম ভয় ভীতি এর মাঝে দেখা যাচ্ছে না। জিসানের সাথে পুরো বিকেলটা সুন্দরভাবে ঘুরে কাটালো সারা। সারাকে এমন দেখে জিসানের খুব ভালো লাগছে, মাথা থেকে টেনশনটা দূর হয়েছে। সন্ধে 8টার দিকে সুমন চলে এসেছে রিসোর্টে। অতঃপর তিনজন মিলে বেশ জম্পেশ একটা আড্ডা দিল। আড্ডা দিতে দিতে রাতে খাওয়ার সময় হয়ে গেছে ওদের। সুমন আবার চলে যাবে, যার কারণে একটু তাড়াতাড়ি খেতে হচ্ছে আজকে। খাবার টেবিলে খেতে খেতে গল্প করছে ওরা। তখনই খাওয়ার মধ্যে জিসানের ফোন ভেজে উঠল। কল রিসিভ করতেই ওই পাশ থেকে কিছু একটা বলল জিসানকে। কথাটা শুনে বেশ ঘাবড়ে গেল জিসান। ওই পাশের কথার জবাবে জিসান উত্তর দিল, কিভাবে? ও তো বিদেশ ছিল। ওপাশ থেকে কি বলল শোনা গেল না কিছু। জিসান আবার বলল, আচ্ছা, বুঝতে পারছি। আমি রাখছি, এখন পরে কথা বলবো তোর সাথে। কথা শেষ করে ফোন রেখে দিল জিসান। ফোন রাখতেই সারা জিজ্ঞেস করলো, কি হয়েছে জিসান? কে ফোন করেছিল? রিমন ফোন করেছিল। কি বললো? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? রিয়াদ মারা গেছে কাল রাতে। রিয়াদ? রিয়াদ না বিদেশ ছিল? আর মারা গেল কিভাবে? কালকে সকালে বাড়ি আসছিল, আর রাতে সে তেঁতুল গাছে ফাঁস দিয়ে মারা গেছে। আজকে সকালে কিছু মানুষ রিয়াদকে তেঁতুল গাছের ডালে ঝুলতে দেখে। আমার ফোন নাম্বার রিমনের কাছে না থাকাতে আমাকে জানাতে পারেনি। জিসানের মুখে কথাগুলো শুনে কাঁপা কাঁপা কণ্ঠে সারা বলল, এটা ইরার কাজ। ইরাই রিয়াদকে মেরে ফেলেছে। রিয়াদ আত্মহত্যা করবে না সেটা আমরা সবাই জানি। ইরাই ওকে মেরে দিয়েছে জিসান। সারা পাগলের মতো বলে যাচ্ছে রিয়াদ আত্মহত্যা করেনি, বরং ইরাই তাকে মেরে ফেলেছে। সারাকে উদ্দেশ্য করে জিসান বলল, তুমি একটু শান্ত হও প্লিজ। হতেও তো পারে রিয়াদ আসলেই আত্মহত্যা করেছে। বোকার মতো কথা বলছো কেন জিসান? ও যদি আত্মহত্যাই করবে তবে বিদেশ থেকে দেশে কেন আসবে? রিয়াদ তো বিদেশে আত্মহত্যা করতে পারতো। শুধু শুধু দেশে আসার কোনো মানেই হয় না। যখন ও দেশে আসছে তখন বেঁচে থাকার জন্যই আসছে, মরার জন্য আসেনি। যেহেতু ও আত্মহত্যা করার জন্য দেশে আসেনি, সেহেতু ওর মৃত্যুর পেছনে ইরারই হাত আছে। সারার কথা শুনে চিন্তায় পড়ে গেল জিসান। সারার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়, ওর কথাতে যথেষ্ট যুক্তি আছে। জিসান কিছু বলতে যাবে তার আগেই সুমন সারাকে উদ্দেশ্য করে বলল। সারার কথা শুনে সুমন বলল, এই ইরাটা কে ভাবি? আর সব থেকে বড় কথা, একটা মেয়ে একটা ছেলেকে কিভাবে মেরে ফেলবে? মেয়ের থেকে ছেলের গায়ে তো শক্তি বেশি। ভাইয়া, ইরা আমার বান্ধবী। আর হ্যাঁ, আপনার কথা ঠিক, একটা মেয়ের থেকে একটা ছেলের গায়ে অনেক শক্তি, কিন্তু কোনো শক্তি ইরাকে কাবু করতে পারবে না।
ঠিক বুঝলাম না। ইরা আমার বান্ধবী, কিন্তু সেটা ছিল এখন নেই? না। কেন? কারণ সে মৃত। 3 বছর আগে ইরা মারা গেছে। হোয়াট? একটা মৃত মানুষ কিভাবে একজনকে মেরে ফেলতে পারে? কি যা তা বলছেন আপনি? আমি ঠিকই বলছি ভাইয়া। আপনার কাছে এটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ইরা মারা গেলেও ওর আত্মা অতৃপ্ত হয়ে রয়ে গেছে। বেশ কয়েকজনকে ও মেরে ফেলেছিল, ঠিক যেভাবে ইরা মারা গেছিল সেইভাবে। আর আজ রিয়াদকেও মেরে ফেলেছে। পুরো ঘটনাটা আমাকে একটু খুলে বলবেন? আমি ঠিক বুঝতে পারছি না। একটা মৃত মানুষ কিভাবে জীবিত মানুষদের মেরে ফেলতে পারে? আমি আপনাকে বলছি। পাশ থেকে জিসান জবাব দিল, আচ্ছা বলুন। সেদিন ছিল শনিবার। বিকালের দিকে আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। তখনই 8-9 বছরের একটা ছেলে দৌড়ে এসে আমাদেরকে খবর দেয়, ইরা তেঁতুল গাছে ফাঁস দিয়েছে। কথাটা শুনে প্রচণ্ড অবাক হই। আমরা যতদূর জানি ইরা আত্মহত্যা করার মতো মেয়ে না। তাহলে আত্মহত্যা কেন করলো? ইরা যে তেঁতুল গাছটাতে ফাঁস দেয় সেটা অনেক পুরনো একটা তেঁতুল গাছ, আর গাছটাও অনেক বড়। আমাদের গ্রামের ভিতরেই গাছটা, কিন্তু উত্তর মাঠে, মানে গাছটা একটা ফাঁকা মাঠের মধ্যে। এই গাছটা ওখানে কে লাগিয়েছে তা গ্রামের কেউ জানে না। আর ফাঁকা মাঠের সেই তেঁতুল গাছটাতে ইরা ফাঁস দিয়েছে শুনে আমরা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। ছুটে চলে গেলাম সেই তেঁতুল গাছটার কাছে ইরাকে দেখতে। আমরা যখন সেখানে পৌঁছালাম তার আগেই গ্রামের প্রায় সব মানুষ সেখানে পৌঁছে গেছে। দেখলাম বিশাল বড় সেই তেঁতুল গাছের ছোট্ট একটা চিকন ডালে নিজের ওড়না বেঁধে ফাঁস দিয়েছে ইরা। যেহেতু এটা একটা আত্মহত্যা, তাই পুলিশের ভয়ে গাছ থেকে ইরার লাশটা কেউ নামায়নি। গাছের ডালে ইরার লাশটা ঝুলছে, আর গ্রামের মানুষ গোল হয়ে সেই দৃশ্য দেখছে। ইরার মাকে দেখলাম তেঁতুল গাছের গোড়ায় বসে আর্তনাদ করে কাঁদছে। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলছে। গাছের ডালে ঝুলে থাকার কারণে ইরার ঘাড়টা বেঁকে গেছে, জিহ্বাটাও অনেকটা বের হয়ে আছে। চোখ দুটো কোটর ছেড়ে যেন ঠিকরে বেরিয়ে আসবে এমন অবস্থা। খোলা চোখ দুটোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না। ভয় লাগছে। বীভৎস দেখাচ্ছে ইরার লাশটাকে। এর মধ্যে কেউ একজন পুলিশকে খবর দিয়েছে। জানতে পারলাম খুব শীঘ্রই পুলিশ চলে আসবে। পুলিশ আসলে তারপরে ইরার লাশ গাছ থেকে নামানো হবে। আর ততক্ষণ পর্যন্ত লাশ ঝুলতে থাকবে। ইরা ঠিক কখন এসে এই গাছে ফাঁস দিয়েছে সেটা বলতে পারছি না, তবে অনেকে বলাবলি করছে দুপুরের দিকে হয়তো ফাঁসটা দিয়েছে। দুপুরের আগেও কেউ কেউ নাকি ইরাকে দেখেছিল। গাছের ডালে ঝুলতে থাকা ইরার লাশটার দিকে একবার তাকালাম, আর তাকিয়েই বুকের ভিতর কেমন যেন ধক করে উঠল। দ্বিতীয়বার আর তাকানোর সাহস পেলাম না। সেখানে দাঁড়িয়ে থাকাতেও আর ইচ্ছে করলো না। বাড়ির দিকে রওনা দিলাম। আস্তে আস্তে পথে সারার সাথে দেখা হলো আমার। অনেকগুলো মানুষের সাথে সারাও ইরাকে দেখতে যাচ্ছে। পথে আমাকে দেখে দাঁড়িয়ে গেল সারা। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কি ইরাকে দেখতে গিয়েছিলে? হ্যাঁ, তুমিও যাচ্ছ? হুম। তোমাকে যেতে হবে না সারা, আমার সাথে বাড়ি ফিরে চলো। কেন? ভয় পাবে তুমি। ইরাকে কি ভয়ঙ্কর দেখতে লাগছে? অনেকটা সেই রকম। ইরার লাশ এখনো গাছের ডালে ঝুলছে। পুলিশ আসবে, তারপর নামাবে। আমি একটু যাই না জিসান, দেখে আসি। সবাই তো চাচ্ছে, আর সেখানে তো অনেক মানুষ আছে। আচ্ছা, যেতে চাইলে যাও। কথাটা বলে আমি হাঁটতে শুরু করলাম। পিছন থেকে সারা ডাক দিল, জিসান, শোনো না। হুম, বলো। সর্বপ্রথম কে দেখেছিল ইরার লাশটা তেঁতুল গাছের ডালে ঝুলছে? মাঠে কিছু মানুষ কাজ করছিল। তারা বিশ্রাম নিতে তেঁতুল গাছের ছায়ায় যায়। পরে তাদের ভিতর থেকে কেউ একজন ইরাকে দেখতে পায় গাছের ডালে ঝুলছে। এরপর গ্রামে খবর দেয় তারা। পরে দেখা যায় মেয়েটা আমাদের গ্রামের মেয়ে ইরা। আচ্ছা, তুমি তাহলে যাও জিসান। ওখানে বেশিক্ষণ থেকো না। পুলিশ এসে নানা রকম প্রশ্ন
করতে পারে। যেহেতু তুমি ইরার বান্ধবী, তোমাকেও জিজ্ঞেস করতে পারে কিছু। পুলিশ প্রশ্ন করলে কি হবে? ভয় পেয়ে কি না কি বলে ফেলবা উল্টাপাল্টা। তার থেকে ওখানে থাকার দরকার নেই। লাশ দেখে তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে। সারা চলে গেল ইরাকে দেখতে, আর আমি সোজা বাড়ি চলে এলাম। বাড়িতে এসে কিছু ভালো লাগছে না, পরিবেশটা কেমন যেন থমকে গেছে। বাড়িতে বসে জানতে পারলাম পুলিশ এসে গাছ থেকে ইরাকে নামিয়ে থানায় নিয়ে গেছে। পোস্টমর্টেম করা হবে ইরাকে। ইরার বাবা মা এবং গ্রামের মাতব্বর গোছের কয়েকজন পুলিশকে অনেক বলার পরেও তারা লাশ দিয়ে যায়নি। এটা পুলিশ কেস, এজন্য পোস্টমর্টেম করা হবে বলে নিয়ে গেছে। ইরার লাশটা তার পরের দিন বিকালের দিকে একটা ভ্যান গাড়িতে করে পাঠানো হয়েছে গ্রামে। পার্টিতে মোড়ানো ছিল ইরার লাশ, সেই পার্টি রক্তে ভিজে গেছে। গ্রামের মানুষ দ্বিতীয়বার জড়ো হলো ইরাদের বাড়িতে তাকে দেখতে। কেউ কেউ লাশ দেখে ভয়ে বমি করে দিল, দুই একজন তো জ্ঞানই হারিয়ে ফেলল। টাটা ছেঁড়ার পরে ইরার লাশের দিকে আসলেই তাকানো যাচ্ছে না, বীভৎস লাগছে দেখতে। লাশের অবস্থা খুবই খারাপ। লাশ বেশি সময় এভাবে ফেলে রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে ফেলতে হবে, নয়তো পচন ধরবে। ইরার লাশ তাড়াতাড়ি দাফন করার সিদ্ধান্ত নিলেও বিপত্তি ঘটল অন্য জায়গায়। লাশের গোসল করানোর লোক পাওয়া যাচ্ছে না, কেউই রাজি হচ্ছে না লাশের গোসল করাতে। একে তো ফাঁস দেয়া লাশ, তার উপর কাটাছেঁড়া করা, যার কারণে মহিলারা ভয় পাচ্ছে। কিন্তু তাই বলে তো আর ফেলে রাখা যাবে না। লাশের গোসল করিয়ে দাফন তো করতে হবে। অনেকজনকে বলার পরেও যখন কেউ রাজি হচ্ছে না, তখন একটা বৃদ্ধ মতো মহিলা লাশের গোসল করাতে এগিয়ে এলো। কেউ একজনকে পাওয়া যাওয়াতে হাঁপ ছেড়ে বাঁচল সবাই। লাশের গোসল করানোর ব্যবস্থা করা হলো। অপরদিকে কিছু মানুষ কবর খুঁড়তে চলে গেল। লাশের গোসল করানো শেষে আরেক বিপত্তি ঘটল। মসজিদের ইমাম সাহেব কিছুতেই জানাজা পড়াতে রাজি হলো না। আত্মহত্যা করে মারা গেলে তার নাকি জানাজা পড়ানো যায় না। অনেক বলার পরেও ইমাম সাহেব কিছুতেই রাজি হলেন না। অজ্ঞতা হাতে গোনা কয়েকজনকে নিয়ে কোনো রকমে ইরার জানাজা পড়ানো হলো। জানাজা শেষে লাশ কবর দিয়ে ফিরে এলো সবাই। ইরাকে দাফন করে বাড়িতে এসে জানতে পারি ইরার আত্মহত্যার আসল কারণ। ইরা 3 মাসের প্রেগনেন্ট ছিল, অবিবাহিত মেয়ে, 3 মাসের গর্ভবতী। এটা জানতে পেরে অবাক হলো গ্রামের মানুষ। ইরার গর্ভে কার সন্তান, কে ইরার এমন ক্ষতি করেছে সেটা না জানা গেলেও পুলিশ কেস হয়েছে। পুলিশ জানিয়েছে খুব শীঘ্রই জানতে পারা যাবে ইরার গর্ভে কার সন্তান ছিল। এর ভিতরে গ্রামে ইরাকে নিয়ে নানা রকম কথা ছড়িয়ে পড়ল। কারো সাথে নষ্টামি করে বাচ্চা বাঁধিয়েছে ইরা, আর এই কারণে লজ্জায় আত্মহত্যা করেছে সে। আরও অনেক রসকস মিশিয়ে ঢালাওভাবে প্রচার হতে লাগলো। এতটুকু বলে থামলো জিসান। টেবিলে রাখা পানির গ্লাস থেকে ঢকঢক করে পানি খেলো। জিসানকে থামতে দেখে সুমন জিজ্ঞেস করলো, ইরার পেটে কার বাচ্চা সেটা জানতে পারা গেছিল? না, জবাব দিল জিসান। কেন পুলিশ কিছু বের করতে পারেনি? ইরার পেটে কার বাচ্চা সেটা বের করতে তো খুব বেশি সময় লাগার কথা না। হ্যাঁ, খুব বেশি সময় লাগতো না। গ্রামের যুবক ছেলেপেলেদের ডিএনএ টেস্ট করলেই খুব সহজে জানতে পারা যেত। কিন্তু অদ্ভুতভাবে ইরার কেসটা ওর মৃত্যুর 2 দিন পরে বন্ধ করে দেয় পুলিশ। কেন বা কী কারণে কেস বন্ধ হয় সেটা সবার অজানা। ইরার বাবা মা শিক্ষিত না, তাই কেস বন্ধ হওয়াতে তারাও আর এ বিষয়ে কোনো ঘাটাঘাটি করেনি। তাদের একটা কথা, এসব ঝামেলা করে তো আর তাদের মেয়ে ফিরে আসবে না। কিন্তু এভাবে হঠাৎ করে তো কেস বন্ধ হওয়ার কথা না। বন্ধ হওয়ার কথা না, কিন্তু বন্ধ হয়ে যায়। আর এই বন্ধ হয় ইরার কারণে, এটা আমরা পরে ধারণা করি। কি কি যা তা বলছেন ভাই? ইরা তো মারাই গিয়েছিল, আর তাকে কবরও দেওয়া হয়েছে। কেস বন্ধ করার পিছনে আর তোর হাত কিভাবে থাকতে পারে? থাকতে পারে, যদি কিনা ইরার আত্মা আবার ফিরে আসে তবে। তার মানে ইরার আত্মা ফিরে এসেছিল? হ্যাঁ,
এমনটা আবার হয় নাকি? মৃত মানুষের আত্মা কখনো ফিরে আসে না। আপনার মতো আমরাও জানতাম আর বিশ্বাস করতাম মৃত মানুষের আত্মা ফিরে আসে না, কিন্তু আমরা নিজের চোখে যেসব ঘটনা দেখেছি তাতে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। কি কি দেখেছেন আর কিভাবে বুঝলেন যে ইরার আত্মা ফিরে এসেছে? তার আগে ভাবি আপনার কাছে একটা কথা জানতে চাই। জি ভাইয়া, বলুন। বলল সারা। আপনি তো ইরার বান্ধবী ছিলেন। হ্যাঁ। ইরা কারোর সাথে সম্পর্কই ছিল কিনা বা ইরার পেটের বাচ্চাটা আসলে কার ছিল সেটা আপনার জানার কথা। ইরা আমার বান্ধবী হলেও আমার সাথে এসব শেয়ার করেনি। তখন না জানলেও আমরা পরে বিষয়টা জানতে পারি ওর পেটে কার বাচ্চা ছিল। কার বাচ্চা ছিল? জিসানের থেকে পুরো ঘটনা শোনার পরে আপনিও জানতে পারবেন। আপনার কাছেও সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমি আর অপেক্ষা করতে পারছি না ভাই। পুরো ঘটনা শোনার জন্য মুখিয়ে আছি। আপনি শুরু করেন। জিসানকে উদ্দেশ্য করে বলল সুমন। আরও এক গ্লাস পানি খেয়ে একটা লম্বা করে শ্বাস নিল জিসান। অতঃপর বলতে শুরু করলো। ইরা মারা যাওয়ার এক সপ্তাহ পর এক সকালে গ্রামে আবার হইচই পড়ে গেল। ইরা যে তেঁতুল গাছে ফাঁস নিয়েছিল সেই একই তেঁতুল গাছের একই ডালে রহিম আত্মহত্যা করেছে। রহিম আমাদের ফ্রেন্ড সার্কেলের একজন। খবরটা শুনে ছুটে চলে যাই আমরা। গিয়ে দেখি রহিম সেই একই ডালে ঝুলে আছে, ঘাড় একপাশে কাত করা, মুখের জিহ্বা অনেকটা বেরিয়ে আছে, আর চোখ দুটো খোলা। রহিমের চোখ দুটো যেন কোটর ছেড়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। হুবহু ইরার মতো রহিমের লাশের অবস্থা হয়েছে। ঘন্টা খানেকের মধ্যে পুলিশ এসে রহিমের লাশ নিয়ে গেল। আচমকা রহিমের আত্মহত্যাতে গ্রামবাসী ধারণা করে নিল ইরার জন্যে রহিম আত্মহত্যা করেছে। ইরার সাথে রহিমের সম্পর্ক ছিল, আর ইরার পেটের বাচ্চাটা আর কারো নয়, বরং রহিমের। যেহেতু ইরা আত্মহত্যা করে মারা গিয়েছে, তাই রহিম সেটা মেনে নিতে না পেরে নিজেও আত্মহত্যা করে নিয়েছে। ইরা আর রহিমকে নিয়ে গ্রামের লোকজন আরও রসকস মিশিয়ে নানা রকম গল্প বানাতে লাগলো। রহিমের আত্মহত্যাকে সাধারণভাবে নিল গ্রামের মানুষ, কিন্তু রহিমের মৃত্যুর 3 দিন পরে যখন সে তেঁতুল গাছের সেই একই ডালে তানিয়ার মৃতদেহ ঝুলতে দেখা গেল, তখন গ্রামবাসীর টনক নড়ল। ইরার মৃত্যুর পর আরও দুটো একই ঘটনা ঘটল। এরা নর্মাল কোনো আত্মহত্যা না, সেটা গ্রামবাসী বুঝে গেল। সবাই ধারণা করে নিল এই দুটো মৃত্যুর পিছনে ইরার হাত আছে। এই ধারণাটা পুরো গ্রামে ছড়িয়ে যেতে খুব বেশি সময় লাগলো না। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের প্রত্যেকটা মানুষ ভয়ে আছে। সন্ধ্যার পরে কেউ আর ঘর থেকে বের হয় না। গ্রামের প্রতিটা বাড়ির চালে রাতের বেলা ইটের টুকরা আর ঢিল পড়তে থাকে। পুরো গ্রামে অশরীরী আতঙ্ক বিরাজ করতে লাগলো। রাতের বেলা বাড়ির চালের উপর ঢিল কোনো মানুষ ছুঁড়ছে নাকি ইরা, রহিম আর তানিয়ার প্রেতাত্মারা ছুটছে সেটা কেউ জানে না। রাতের বেলা তাই কেউ বেরিয়ে এসে দেখার সাহস করেনি। তানিয়ার মৃত্যুর 3 দিন পরের ঘটনা। রাতের বেলা, রাত আনুমানিক 2টা-2:30 হবে। নিহা তার মায়ের সাথে ঘুমিয়ে আছে। ওই রাতের বেলা ওদের দরজায় পরপর দুটো টোকা পড়ল, আর পরপর দুটো ডাক দিল। নিহা, বেরিয়ে আয়, আমি ইরা, তোকে নিতে এসেছি। 2বার ডাক শেষ হতেই নিহা বিছানা থেকে নেমে গেল। চোখ দুটো বন্ধ করা ওর। ঘুম থেকে পুরোপুরি জাগ্রত হয়নি নিহা। ঘুমের ঘোরে ঢুলু ঢুলু পায়ে হেঁটে দরজার কাছে এসে দাঁড়ালো। অতঃপর দরজা খুলে যখন বেরিয়ে যাবে, ঠিক তখনই নিহার মা এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে রুমের মধ্যে টেনে দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। নিহাকে রুমে নিয়ে দরজা লাগানোর সাথে সাথে বাইরে প্রচণ্ড জোরে ঝোড়ো হাওয়া শুরু হলো। একই সাথে রাগে কেউ গজরাতে লাগলো। এভাবে বেশ খানিকটা সময় চলার পরে ঝড় থেমে গেল, আর গোঙাতে গোঙাতে কেউ নিহাদের বাড়ি থেকে চলে গেল। এদিকে নিহা জ্ঞান হারিয়ে ফেলেছে। তাকে তার মা বিছানায় শুইয়ে দিয়ে সারা রাত নিহার মা ওর পাশে বসে থাকলো। এভাবে কেটে গেল রাত। পরের দিন সকালে এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। এতদিন সবাই
ধারণা করেছিল এসব আত্মহত্যার পিছনে ইরার হাত আছে।